প্রিয় ছাত্রছাত্রী, 2024 সালে অর্থাৎ কয়েকদিন পরেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে, তোমাদের জন্য শেষ মুহূর্তে একেবারে লাস্ট টাইম ইতিহাসের ফাইনাল সাজেশান নিয়ে আসলাম। তোমরা এই সাজেশান থেকে অবশ্যই 100% কমন পাবে, কারণ বিগত বছরের প্রশ্ন এবং এবছরের সম্ভাব্য প্রশ্ন বিভিন্ন দিক থেকে যাচাই করে একেবারে চুলছেরা বিশ্লেষণ করে এই সাজেশানটি দেওয়া হচ্ছে। তোমাদের 8টি অধ্যায় এবং বড় প্রশ্ন 8টি দেওয়া থাকবে, তার মধ্যে 5টি লিখতে হবে। 8 নাম্বার করে এক একটা প্রশ্নের মার্ক, সেখান থেকে তোমাদের 5টি লিখলে 5 40 নাম্বার। এছাড়া 2 নাম্বারের প্রশ্ন থাকবে, 1 নাম্বারেরও থাকবে। তো 8 নাম্বারের প্রশ্ন একেবারে ফাইনাল, তোমরা এগুলো দেখলেই একদম ফাইনাল কমন পেয়ে যাবে। কিছুটা বাড়তি তার সঙ্গে দিয়ে দেবো, সেখান থেকে 2 নাম্বার 1 নাম্বারের শর্টগুলোও পেয়ে যাবে, 2 নাম্বারগুলো পেয়ে যাবে। তো আজকে তোমাদের 8টি অধ্যায়তে আমি মূলত শেষের অধ্যায় থেকেই শুরু করব আজকের এই ইতিহাসের সাজেশান। তো দেখে নাও আজকে তোমাদের জন্য ফাইনালে কি প্রশ্নগুলো রেখেছি। দেখো, 8ম অধ্যায়ের প্রথমেই যেটা আমি বলবো, এবছরের মোস্ট কমন প্রশ্ন 2টি এই 8ম অধ্যায়ের। একটি হলো স্বাধীন ভারতের প্রথম যে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এটি একটি, অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এছাড়া এই অধ্যায় থেকে আরেকটি, উপনিবেশিক এর কারণ বলতে কি বুঝো, বা উপনিবেশিক বলতে কি বোঝায়, লিখো। এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। উপনিবেশিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্যগুলি লেখো, এই 2টি। আরেকটি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লিখো, বা এর গুরুত্ব সম্পর্কে লেখো। ক্ষেপণাস্ত্র সংকটের গুরুত্ব লিখো। এরপরে 6ষ্ঠ অধ্যায় থেকে যেটা রেখেছি, খুবই কমন প্রশ্ন এবারের জন্য, সেটি হলো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, যেটি গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল, তার ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এরকম একটি প্রশ্ন এখান থেকে খুবই সম্ভাব্য, কারণ এবার আসার জন্য খুবই কমন প্রশ্ন। এছাড়া এরপরে রেখেছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এর পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এর পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। এরপরে 4র্থ অধ্যায় থেকে রেখেছি চীনের 4ঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। চীনের 4ঠা মের কারণ ও প্রভাব আলোচনা করো। এর সঙ্গে রেখেছি হলো শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লিখো, এটি। এছাড়া 3 নাম্বার যে অধ্যায় আছে, সেখান থেকে একেবারে মোস্ট কমন প্রশ্ন এবারের জন্য, খুবই কমন, সেটি হলো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো, বা ফলাফল আলোচনা করো, যে কোনোভাবে দিতে পারে।
এই প্রশ্নটি 3 নম্বর অধ্যায়তে এখান থেকে উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন ও হবসনের তত্ত্ব আলোচনা করো। খুবই কমন প্রশ্ন, এখান থেকে খুবই কমন প্রশ্ন। উপনিবেশিকবাদ সম্পর্কে হবসন ও লেনিনের এই তত্ত্ব আলোচনা করো এটি। এছাড়া সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের কারণগুলি লিখো। সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের কারণগুলি লিখো। আরেকটি মোস্ট কমন প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, সেটি হলো জাদুঘরের সংজ্ঞা দাও। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তো এই হলো আজকের এই কটি অত্যন্ত কমন প্রশ্ন। তার সাথে আমি সঙ্গে রেখেছি যেগুলো তোমরা দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। সেগুলো হলো ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো এবং আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এটি আরেকটি প্রশ্ন। এছাড়া 3 নম্বর অধ্যায় থেকে ক্যান্টন বন্দরের, চীনের ক্যান্টন বন্দরের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই বাণিজ্যের অবসান কেন ঘটেছিল, এটি একটি প্রশ্ন। আরেকটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আমলে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময়ে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও, এই প্রশ্ন। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটি। এছাড়া 4 নম্বর অধ্যায় থেকে ব্রিটিশ শাসনকালে ভারতের দলিত ও আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের বর্ণনা দাও, এটি একটি কমন প্রশ্ন, অত্যন্ত কমন প্রশ্ন। খুবই সম্ভাবনা আছে এই দলিত আন্দোলন এবং আদিবাসী আন্দোলন সম্পর্কে। আরেকটা ছোট প্রশ্ন আসতে পারে, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আলিগড় আন্দোলন হয়েছিল, সেই আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর অধ্যায় থেকে 1935 সালে যে ভারত শাসন আইনটি হয়েছিল, সেই আইনের বৈশিষ্ট্য ও শর্তাবলী বা ত্রুটি আলোচনা করো। এই আইনটি একটু ভালোভাবে দেখে যাবে তোমরা। এরপরে দেখবে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। ছোট প্রশ্ন দিতে পারে, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে কি জানো, লিখো। মিরাট ষড়যন্ত্র মামলা। আরেকটি 6 নম্বর অধ্যায় থেকে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পরিচয় দাও। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তি সংগ্রামের পরিচয় দাও। 1946 সালের যে নৌ বিদ্রোহ হয়েছিল তার তাৎপর্য কারণ আলোচনা করো। 1946 সালের নৌ বিদ্রোহ তার সম্পর্কে। এছাড়া ছোট, জোট নিরপেক্ষ নীতি কি, এর উদ্দেশ্য কি ছিল। জোট নিরপেক্ষ নীতি কি, এর উদ্দেশ্য কি ছিল। তার সঙ্গে দেখবে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা, এই দুটি অবশ্যই দেখবে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা।
আরেকটি প্রশ্ন দেখবে, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, এটি গঠনের উদ্দেশ্য কী ছিল? সার্ক গঠনের কিভাবে গঠিত ছিল সার্ক, এটি গঠনের উদ্দেশ্য লিখো। আর সর্বশেষ প্রশ্ন যেটা, সেটি হলো ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। ঠান্ডা লড়াই, আজকে যে কয়টি প্রশ্ন দিলাম প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত কমন তোমাদের জন্য। তো এখান থেকে প্রথমে যেগুলি বললাম 10টি বা 11টি 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন তোমরা একেবারে ভালো করে পড়বে। এখান থেকেই তোমরা তোমাদের যে লেখার 5টি প্রশ্ন লিখতে হবে সেগুলো অবশ্যই পেয়ে যাবে। আর বাকিগুলো তো পড়বেই, বাকিগুলোও পড়তে হবে এই কারণে যে ছোটো প্রশ্ন অনেকগুলো আছে, সেগুলোও আসবে। সেখান থেকে সেগুলো ভালো করে লিখতে, সেখান থেকেও এই প্রশ্নগুলি পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 2024 সালের ফাইনাল সাজেশান, একেবারে ফাইনাল। এর বাইরে তোমাদের পড়ার কোনো দরকার নেই। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে পড়বে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো রেজাল্ট হোক, তোমরা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করে পাশ করো, এটাই ভগবানের কাছে কামনা করি। তোমাদের জন্য প্রাণ খোলা আশীর্বাদ রইল, তোমরা প্রত্যেকেই ভালোভাবে ভালো নাম্বার নিয়ে পাশ করো।